শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। মে দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ঐক্য ধরে রাখার তাগিদ। শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বললেন তারেক রহমান। ফ্যাসিবাদের পতন হলেও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। জনগণের একটি সুমহান আকাঙ্ক্ষা কি সেটি হচ্ছে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। রেল কর্মকর্তা কর্মচারীদের কাছে ত্রাস। 3 ছাত্র প্রতিনিধি সারা দেশে বিনা ভাড়ায় ভ্রমণ, নিয়োগ বদলি বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ। জালিয়াতি করে 500 কোটি টাকা লুটে নেয় মাল্টিবিম কর্পোরেশন। সংবাদ প্রচার করায় দেশ টিভির বিরুদ্ধে মামলা, বিচার চান সাংবাদিক নেতারা। পানির অভাবে বিল ভাতিয়ায় নষ্ট হচ্ছে কয়েক হাজার বিঘা জমির ধান। সেচ দিতে বাধা ইজারাদারদের, বাড়তি জলাশয় দখলের অভিযোগ। এবং ট্যাঙ্ক, কামান, গোলা নিয়ে সীমান্তে পাকিস্তানের মহড়া। শত্রুপক্ষের যে কোনো আক্রমণ রুখে দেওয়ার প্রত্যয়, পাশে থাকার ঘোষণা চীনের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা পুপলি। এবার বিস্তারিত। নতুন বাংলাদেশ গড়তে ঐক্য ধরে রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় সরকার। বিস্তারিত সাইফুল দীপনের প্রতিবেদনে। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে স্লোগান ধারণ করে এবারের মে দিবসের আয়োজনে নিহত ও আহত শ্রমিকদের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মে দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী এবং বিশেষ প্রতিবেদন ও আলোকচিত্রের জন্য সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শ্রম পরিস্থিতি না বদলালে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল, আমরা গৌরবান্বিত বলতে পারবো। শ্রম পরিবেশের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান প্রধান উপদেষ্টা। শ্রম আদালত সমূহকে আরো কার্যকরণের পাশাপাশি আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অধিকতর শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। নতুন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুস্থ ও নিরাপদ পরিবেশে যখন শ্রমিকরা কাজ করতে পারবে তখন দেশও সমৃদ্ধ হবে। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। পরে মহান মে দিবস উপলক্ষে মঞ্চস্থ নাটক উপভোগ করেন প্রধান উপদেষ্টা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে জনগণ সমর্থন দিলেও তা অনির্দিষ্টকালের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। তারেক রহমান সতর্ক করে বলেন, সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের দাবিও জানান তিনি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের শ্রমিক সমাবেশের আয়োজন। সমাবেশ দুপুরে, কিন্তু সকাল থেকেই শ্রমজীবীদের জনসমুদ্রে পরিণত হয় সমাবেশের স্থল। পূর্ব ঘোষণা অনুযায়ী ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে। তারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে
ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে জনগণ সমর্থন দিলেও জনগণ মনে করে তা অনির্দিষ্টকালের জন্য নয়। বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। তবে গণতান্ত্রিক আমি জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। মিয়ানমারকে করিডোর দেওয়া নিয়েও সমালোচনা করেন তারেক রহমান। আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পরাজিত পলাতক শক্তি যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়। পলাতক অপশক্তি যাতে আর পুনর্বাসিত হবার সুযোগ না পায়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে শ্রমিক, কর্মজীবী সহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর পুরানা পল্টনে মে দিবস উপলক্ষে সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় নারী পুরুষের সমন্বয়ে কাজ করবে জামায়াত ইসলামী। আর বক্তারা বলেন, ইসলামিক শাসন ব্যবস্থা ছাড়া শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করে জামায়াত ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ইসলাম প্রতিষ্ঠা না হলে 5 আগস্ট পরবর্তী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নতুন শ্রম আইন করারও দাবি জানান তারা। সভ্যতার কারিগর উঁচু ধারণ বনায় কারখানায় বস্ত্র উৎপাদন করে, খাদ্য উৎপাদন করে, শ্রমিকের বাড়িতে খাবার জোটে না প্রতিদিন। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ট্রেড ইউনিয়ন আমাদের যে অধিকার দিয়েছে, সে অধিকার যেন আমরা পাই। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে। কিন্তু মনে রাখবেন, ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। আর জামায়াতের আমির বলেন, পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ে টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাহলেই শ্রমিক সহ সবাই নিজেদের অধিকার পাবে। সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে। তিনি জানান, নারী পুরুষ সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে চায় জামায়াত। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ইসলামী আইন বাস্তবায়ন করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের কথাও জানান জামায়াতের আমির। এই শ্রমিক দিবসে আমার বলার তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। রেলওয়ের লাভজনক ও কারিগরি সহায়তা কমিটিতে যুক্ত করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের এইচএসসি পাস 3 ছাত্রকে। খোদ মন্ত্রণালয় পরিপত্র দিয়ে ছাত্রদের নিয়ম বহির্ভূতভাবে রেলওয়ের বিভিন্ন কমিটিতে যুক্ত করে। শুধু তাই নয়, রেলওয়েকে লাভজনক করার কমিটিতে ঢুকে সেই ছাত্ররাই সারা দেশে বিনা ভাড়ায় ট্রেনে যাতায়াতের জন্য মন্ত্রণালয়ে অনুমোদনপত্র নেন। অনিয়মের শেষ এখানেই নয়, এবার স্বয়ং রেলওয়ের স্টেশন ফ্লোর বরাদ্দ নেওয়া ও নিজেদের জন্য চাকরির সুপারিশ করেন মন্ত্রণালয়। আলিমুজ্জামান সফওয়ানের রিপোর্ট, ছবি তুলেছেন আবুল বাশার।
তারা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র, তাই রেলপথ মন্ত্রণালয় তাদের দিয়েছে বিনা ভাড়ায় রেল ভ্রমণের সুযোগ, আর তা দিয়েই ফ্রিতে রেল ভ্রমণ করছেন সারা দেশে। দেশ টিভির হাতে আসা রেল মন্ত্রণালয়ের একাধিক নথিপত্র বলছে মাত্র কয়েক মাসেই পুরো রেল মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণে নিয়ে অনিয়ম করছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। রেলের ইঞ্জিনের কার্যকারিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য করা 7 সদস্যের কমিটির 3 জনই ছাত্র, যাদের কোনো ধারণাই নেই রেলের ইঞ্জিন ও কার্যক্রম সম্পর্কে। আমার বলতে গেলে আমি বলবো আমার যে খুব একটা জ্ঞান আছে সেটাও না, আমি এগুলো জ্ঞান আরও অর্জন করতে যাচ্ছি, জ্ঞান অর্জন করে এবং রেলের স্টাফদের সাথে এই সমস্যাগুলো সমাধান করতে যাচ্ছি। রেলের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব পেয়ে শুধু তারাই নয়, রেল ভ্রমণ করেছেন তাদের বন্ধুরাও। মাত্র 3 মাসে ফ্রিতে 1.5 শতাধিক রেল টিকিট নিয়েছেন তারা, যার মূল্য দাঁড়ায় 1,74,075 টাকা। নথিপত্র বলছে রেলকে লাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে তাদের এমন ভ্রমণ। আবার রেলের দখল হওয়া অবৈধ জমি উদ্ধার ও টিকিট কালোবাজারি বন্ধেও কাজ করার কথা রয়েছে তাদের। তবে আসলে কি তারা রেলের অবৈধ জমি উদ্ধার করছেন, নাকি টিকিট কালোবাজারি বন্ধের নামে নিজেরা জড়াচ্ছেন নানা অনিয়ম দুর্নীতিতে? ভ্রমণ শেষে জুলাই অভ্যুত্থানে আহতদের একাধিক ক্ষেত্রে চাকরির সুপারিশ করেছেন তারা, যা কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কোটায় চাকরির সুযোগ। শুধু চাকরির সুপারিশ নয়, কক্সবাজার স্টেশনে জুলাই ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে চেয়েছেন পুরো একটি ফ্লোর বরাদ্দ, যা সম্পর্কে জানেই না জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ ব্যাপারে কিছুই জানে না, এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এ ব্যাপারে কারোর সাথে কোনো রকম যোগাযোগও করা হয়নি কক্সবাজার রেলওয়ে স্টেশনে ফ্লোর বরাদ্দের বিষয়ে। কালোবাজারি বন্ধের জন্য দায়িত্বপ্রাপ্ত হলেও উল্টো রেল কর্মকর্তাদের জিম্মি করে শুরু করে চাঁদাবাজি। দেশ টিভির হাতে এসেছে তার একাধিক কল রেকর্ড। কিছু তো জানাবেন টাবেন না, ভাই মনে হয় ফোন দিচ্ছিল নাকি? কি রেজাউল ভাই? ফোন দেখ, কোনো ঘুষ টুস কাউরে 1 পয়সাও দিতে পারবো না। চাকরি করলে করবো, না করলে না করবো, পোস্টিং এখানে থাকলে থাকবে, না থাকলে না থাকবে। তবে সকল অনিয়মের দায় রেলওয়ের উপরই চাপিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্ররা। আমরা তো সরাসরি টিকিট কাটতে পারতাম না, এটা আমরা ডিসিওর মাধ্যমে, সিসিএম এর মাধ্যমে অথবা স্টেশন মাস্টারের মাধ্যমে কাটতাম। তো আমরা এমন কিছু জায়গায় যাইনি, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে আজ আমাদের নাম এসেছে। যেমন আমরা কখনো নোয়াখালীতে যাইনি। বদলির দাবি, চাঁদার দাবি এরকম কোনো কিছুই করা হয়নি, এটা আমাদেরকে ফাঁসানোর জন্য করা হয়েছে এবং এটা অবশ্যই মিথ্যাচার করা হয়েছে। অবশ্য সক্রিয় কর্মী দাবি করে রেলওয়েতে অনিয়ম করা শিক্ষার্থীদের চেনেই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। রেলের জন্য স্পেসিফাই করে তো আসলে কোনো মানুষকে নির্ধারণ করে দেয় বা কোনো মন্ত্রণালয়ের জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নির্ধারণ করে দেয়, সেটা অন্তত আমরা আহ্বায়ক কমিটি হওয়ার পরে এটা হয়নি। তবে রেলওয়ে মহাপরিচালকের দাবি, তদন্ত করে রেল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তার নেই। যেহেতু ছাত্ররা কিন্তু আমাদের কোনো শাস্তির দেওয়ার এখতিয়ার বহির্ভূত। নিজেদের স্বার্থে সরকারি ট্রেনকে বেসরকারিতে রূপান্তর, একাধিক টেন্ডারে হস্তক্ষেপ সহ বিনা ভাড়ায় ট্রেন ভ্রমণের জন্য রেল পাসের মেয়াদ বাড়াতে এই ছাত্ররা এখন পর্যন্ত আবেদন করেছে 3 বার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জয়পুরহাটের বাজারের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রেজাউল করিম রেজা। রেজা, সেখানে ক্রেতাদের মাঝে কি পরিস্থিতি এবং বিক্রেতারা কি বলছেন আমাদের জানাবেন। বুবলি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে নতুন হাট। এই হাটটি হচ্ছে উত্তরবঙ্গের একটা বৃহৎ হাটের মধ্যে একটি বড় হাট। এই হাটে কিন্তু প্রতিদিনই সকাল থেকে এই দুপুর পর্যন্ত এই জেলা এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে কাঁচা সবজি পাইকারি বিক্রয় হয়। পাইকারি পাশাপাশি এখন খুচরাও বিক্রয় হয়। তো আশপাশের মানুষ, সাধারণ মানুষরা খুচরাও এখানে কিন্তু এই সবজি কিনে, বিভিন্ন রকমের সবজি এবং কাঁচা বাজার এখানে কিন্তু সরবরাহ হয় ট্রাকে ট্রাকে। সকাল ভোর 5টা থেকে বা গভীর রাত থেকে তারা কিন্তু এখানে নিয়ে আসে। কিন্তু এখানে যেটি সাধারণ খুচরা ক্রেতারা যেটা অভিযোগ করেছেন, যে এখানে যে দামটা পাইকারি দেখতে কিনে তার থেকে কিন্তু খুচরা বাজারে গেলে কিন্তু তারা প্রতি কেজিতে 30 টাকা 40 টাকা পর্যন্ত, 20 টাকা 30 টাকা 40 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেশি দামে তারা খুচরা বাজারে কিনতে হয়। খুচরা বাজারে এই সমস্যাটা। আর পাইকারি বাজারে যারা ব্যবসা করেন তারা যেটি জানিয়েছেন, তারা কিন্তু পাইকারি দাম
স্বাভাবিকভাবেই বিক্রি করছেন। তো আমি একজন এখানে বাজার করতে আসা বাজার তো পাইকারি বাজার, এখানে জয়পুরহাট পাইকারি বাজার কম দাম, কিন্তু আশপাশ যে সাইডে যে দোকানগুলো আছে, পাশের যে দোকানগুলো তার দ্বিগুণ দাম। এখানে ক্রেতারা কিনতে পারে না, সবকিছুর দাম ঊর্ধ্বগতি। কিন্তু সরকার যদি এখান থেকে কোনো মনিটরিং করতো তাহলে আমাদের একটু আরো সহজভাবে আমরা কিনা পারতাম। কিন্তু গত এক সপ্তাহ আগে পেঁয়াজের দাম 35-36 টাকা ছিল, এখন দাম 50 টাকা, রসুনের দাম দ্বিগুণ, সবকিছুর দাম ঊর্ধ্বগতি। এখানে সরকারের তো কোনো পদক্ষেপ নিচ্ছে না, যে মনিটরিং করতেছে না। তাহলে যদি ভালো মনিটরিং করতো তাহলে আমরা কম দামের মধ্যে আমরা পাইতাম। আমরা এখানে আসে পাইকারি দামে কম পাই, অনেক ক্রেতারা সকালে আসে কিছু পাইকারি একটু দিতে চায় না, আমাদের কম হয়তো হাফ কেজি 1 কেজি আমরা কিনি। ধন্যবাদ আপনাকে। তো আরেকটা বিষয় আমি জানি, একজন পাইকারি বিক্রেতার সঙ্গে আমি কথা বলে জানতে চাইবো যে আপনাদের যে এখন বাজার কি কি যাচ্ছে এবং আমাদের বাজার তো পাইকারি বাজার সব কমে। কাঁচামরিচ 35, 36, 32, আলু 10-12 টাকা কেজি, বেগুন 35-40, পেঁয়াজ 45, 44, 48 টাকা কেজি। এবং ওই পাইকারি বাজার ঠিক আছে, কিন্তু খুচরা বাজারে তদারকি করা দরকার। আমাদের কাছে সস্তায় কিনেছে, এগুলো যায় বেশি দামে বিক্রি হচ্ছে, এটা তদারকি করা দরকার, তাহলে বাজারটা নিয়ন্ত্রণ থাকবে। ধন্যবাদ। তো এই ছিল জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে চলে যাচ্ছি বুবলির কাছে। বুবলি। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী রেজা জানাচ্ছিলেন বাজারের সর্বশেষ পরিস্থিতি। গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কার পর ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সহ 2 যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার রাত 10টার দিকে পলাশবাড়ি গাইবান্ধা সড়কের ঢোলভাঙ্গা বাজারের ঝালিঙ্গি ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে আসা পলাশবাড়িগামী একটি মালবাহী ট্রাক ডোলভাঙ্গা বাজারের ঝালিঙ্গি ব্রিজ পার হচ্ছিল। এ সময় পেছন থেকে 4 জনকে নিয়ে দ্রুত গতিতে আসা মোটরসাইকেল ট্রাকটিকে ওভারটেক করে সামনে যেতেই নিয়ন্ত্রণ হারায়। এ সময় ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন তারা। ট্রাকের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় কৌশিক ও শ্রাবণ নামে 2 জন। আহত হয় সঙ্গে থাকা আরও 2 জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে পাগলা বাজার এলাকার আফসার করিম প্লাজার সিটি ব্যাংকের বুথের সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু ওই মার্কেটের মালিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, নান্টু বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ফল কিনছিলেন। কেনাকাটা শেষে গাড়িতে ওঠার সময় মোটরসাইকেল যোগে 2 যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় দ্রুত গাড়িতে উঠে পড়েন তারা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীকে 4 রাউন্ড গুলি করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় জলমহাল বিলভাতিয়ার কয়েক হাজার বিঘা জমিতে এবার চাষ হয়েছে ধান, কিন্তু পানির অভাবে নষ্ট হতে বসেছে এসব ধান। এমনকি প্রভাবশালী ইজারাদারের আগ্রাসী ভূমিকায় মাছ ধরার অধিকার থেকেও বঞ্চিত জেলেরা। কৃষকরা বলছেন, ইজারার নির্ধারিত সীমানা ছাড়িয়ে বাড়তি জলাশয় দখল করে চাষিদের পানি দিচ্ছেন না ইজারাদাররা। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। সহকর্মী তারেক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। চাঁপাইনবাবগঞ্জের বিলভাতিয়া জলমহল ইজারা নিয়েছেন ভোলাহাট উপজেলার দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি। চুক্তিপত্র অনুযায়ী চাষিরা বিল থেকে পানি নিয়ে ফসল চাষ করার কথা থাকলেও এখন বঞ্চিত হচ্ছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও ভোলাহাটের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত বিলভাতিয়া বিল। দীর্ঘদিন ধরে এই বিলের পানি ব্যবহার করে ধান চাষ করছেন কৃষকরা, কিন্তু বিলের পানি কমে গেলে মাছ চাষ ব্যাহত হবে। এমন অজুহাত দেখিয়ে এবার কৃষকদের বিলের পানি ব্যবহার করতে দিচ্ছে না ইজারাদার। এমনকি মাছ ধরতে গেলেও সাধারণ জেলেদের নামে দেয়া হচ্ছে মামলা। ইতোমধ্যে কয়েকজন জেলও খেটেছেন। আজীবন যুগে যুগে আমরা কালে কালে পানি সেচাইলাম, আবাদ করে এলাম এই বিলটাতে। আমরাকে এখন কোনো পানি সেচতে দিছে না, আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরাকে হুড়া কুত্তা করে এলে বাড়িয়েছে, আমরাকে কোনো আবাদ করতে দিছে না। এই 21,000 সম্পত্তির ভিতরে পেয়েছে আপনার 900 বিঘা পেয়েছে কালাম, মানে 900 বিঘা লিজ দেওয়া আছে, উল্লেখ মারাও আছে। আর এই কালাম বলছে না 900 বিঘা সাথে আমাকে ব্যাপাকে মাগনা দিয়েছে। এই মৎস্যজীবী যারা গরিব মানুষ খেটে খায়, যেটা মাছ মেরে যেটা চাল কিনবে, এই আশ্বাসটা তার রাখেনি এই ইজোদাররা। তাদের উপর অযথা মিথ্যা মামলা, একের পর এক 3টা মামলা দেয়। আমিও 3টা মামলার আসামি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ইজারাদারের আগ্রাসী ভূমিকার কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। বিলের পানি সেচ দিতে না দেওয়ায় তাদের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা সরেজমিনে পরিদর্শন করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমাদের পরবর্তী করণীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং ডিসি স্যার বরাবর আমরা তাদেরকে সহযোগিতা যেটুকু করণীয় সেটুকু আমরা করেছি। সেচের পানি দিলে বিল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। বিল শুকায়ে যে একটা ওয়াটার বডি থেকে আমরা যদি পুরা শুকায়ে দিই, সেখানে যে ইকোসিস্টেমটাও ধ্বংস হয়ে যায়। বিলের তলা শুকাইলে ইকোসিস্টেম ধ্বংস হবে, আমাদের যে দেশীয় ইন্ডিজেনাস যে সমস্ত মাছ সেগুলোও ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং এটা তদন্ত করার পর বোঝা যাবে যে কতটুকু পানি দেওয়া যাবে সারফেস ওয়াটার থেকে এবং কতটুকু পানি রাখতে হবে। আর বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।